আচ্ছা, আমরা গতদিনে তো ক্লাস করতে পারিনি সেভাবে। আমরা লাস্ট ডেটে যেটা করছিলাম সেটা হচ্ছে অ্যানালাইসিসের অংশ। বিশেষ করে আমরা সিরিজের অংশগুলো করছিলাম, যেখানে আমরা কোন একটা সিরিজ কনভার্জেন্স না ডাইভারজেন্স সেটা চেক করছিলাম দুটো মেথডের মাধ্যমে। একটা হচ্ছে কম্পারিজন টেস্ট, আর হচ্ছে কতগুলো মেথড লাগিয়ে, বিশেষ করে রেশিও টেস্ট, আমাদের কচি রুট টেস্ট, গাউস টেস্ট, এগুলো লাগিয়ে আমরা করছিলাম। তো সেই জায়গাগুলো মোটের উপর আমাদের আলোচনা প্রায় হয়ে গিয়েছে। তো আরো দু একটা প্রবলেম আমি সিরিজের উপরে আলোচনা করে নেই, এবং তারপর আমরা আমাদের রিয়েল অ্যানালিসিসের যে আরো অংশ রয়েছে, বিশেষ করে ফাংশন এবং সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে আহ, আমাদের ডিফারেন্সিবিলিটি, আমাদের লিমিট এবং কন্টিনিউটি, এই জায়গাগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। তো লাস্ট যেভাবে আলোচনা করেছিলাম আমরা সেখান থেকে শুরু করছি, যেখানে শেষ করেছিলাম আমরা সিরিজের কনভার্জেন্স নিয়ে বলেছিলাম। তো আমাদের প্রবলেম গুলো সম্ভবত আছে, দেখো 242 ওই ধরনের পেজে আমাদের শুরু হচ্ছে এগুলো। 242 বা 44-এর দিকে রয়েছে, দেখো। আর একটা ব্যাপার মনে হয় বলেছিলাম, সেটা হচ্ছে যে আমাদের কোনো ক্ষেত্রে যখন আমরা কনভার্জেন্ট সিরিজ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা জানি যে তার এন্ড টার্মটা টেন্ডস টু জিরো হয়, অর্থাৎ এন্ড টার্মটা কিন্তু ভ্যানিশ করে, সেই সিরিজের এন্ড টার্মটা ভ্যানিশ করে। অর্থাৎ যদি আমাদের সামেশন অফ ইউ এন একটা সিরিজ কনভার্জেন্ট হয়, দেন অবভিয়াসলি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un ইকুয়াল টু জিরো, এটা আমরা জানি। এবং উল্টোটা যদি হয়, অর্থাৎ লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un যদি জিরো হয়, তাহলে যে কনভার্জেন্ট হবে তার কোনো বাস্তবতা নেই। তার কারণ হিসেবে আমরা জানি যে সামেশন অফ 1/n, এই সিরিজটা আমরা সবাই জানি একটা পি সিরিজ উইথ পি ইকুয়াল টু 1, এবং পি ইকুয়াল টু 1 হলে পারে আমাদের ডাইভারজেন্ট হয়। তো এটা ডাইভারজেন্ট সিরিজ, এবং এর এন টার্ম কিন্তু টেন্ডস টু জিরো, কারণ 1/n ইজ টেন্ডস টু জিরো। তাহলে আমাদের কি হলো না, আমাদের এন টার্ম টেন্ডস টু জিরো হলেই কনভার্জেন্ট হবে তার কোনো মানে নেই, বাট কনভার্জেন্ট হলে এন টার্মটা টেন্ডস টু জিরো হবে, এগুলো আমরা জানি। এছাড়াও তোমাদের সিরিজের সাথে সিকোয়েন্সের অংশগুলো বলেছিলাম, কারণ আমরা জানি যে সিরিজ মানেই আমাদের সিকোয়েন্সের টার্মগুলো নিয়ে তৈরি হয়, এবং সিরিজ মানেই আমাদের যখন ইনফাইনাইট সিরিজ, সেখানে আমরা এন সংখ্যক টার্ম নিয়ে এসএন যে সিকোয়েন্সটা পাই, তার কনভার্জেন্সের উপর ডিপেন্ড করে আমাদের সিরিজের কনভার্জেন্সের ব্যাপারটা। তো সেগুলো মনে রাখবে। পি সিরিজের ক্ষেত্রে পি এর ভ্যালু কত হলে পারে কনভার্জেন্ট, কত হলে পারে ডাইভারজেন্ট। আরেকটা ম্যাটার রয়েছে যে যদি কোনো সিরিজ অল্টারনেটিং সিরিজ হয়, অর্থাৎ সাইমালটেনিয়াসলি অল্টারনেটিভলি পজিটিভ নেগেটিভ আসে, তখন আমরা কি করি না, লেবনিজ টেস্ট ইউজ করি। এবং এই অল্টারনেটিং সিরিজের ক্ষেত্রে আমরা মড ভ্যালুটা বা মড সিরিজের কথা ভাবি। যদি দেখা যায় যে মড সিরিজটা কনভার্জেন্ট হচ্ছে, তখন তাকে বলি অ্যাবসলিউট কনভার্জেন্ট। আর যদি দেখা যায় যে অ্যাবসলিউট কনভার্জেন্ট হলো, বাট মূল যে সিরিজটা সেটা ডাইভার্জেন্ট, তাহলে তখন তাকে আমরা কিন্তু বলবো কন্ডিশনালি কনভার্জেন্ট। তো এত ডিটেলস আমাদের জানা দরকার নেই, মোটামুটি ভাবে আমাদের এটুকু জানলেই চলবে। আমরা কতদিনে একটা সিরিজ নিয়েছিলাম মনে হচ্ছে, এটাও আলোচনা করেছি, একটু দেখো তো, খেয়াল করো। সামেশন অফ 5 প্লাস এক্স টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার n, এটা কখন কনভার্জেন্ট হবে, এক্স এর রেঞ্জ কোথায় থাকলে পারে, ঠিক আছে? হ্যাঁ, কোথায় কোথায় থাকলে পারে, আমাদের এক্স এর ভ্যালুটা কোন রেঞ্জের মধ্যে থাকলে পারে আমাদের কনভার্জেন্ট হবে, সেটা আমরা আলোচনা করবো এখন। দেখো, এটাকে আমরা দুটো পার্টে ভেঙে নিতে পারি। এক নম্বর হচ্ছে 5/3, মানে 5 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার n, আর একটা হচ্ছে আমাদের x/3 হোল টু দি পাওয়ার n। তো এই জায়গাটাতে x/3 হোল টু দি পাওয়ার n, এই কেসটা থেকেই কিন্তু আমরা রেঞ্জটা পেয়ে যেতে পারি, কারণ এই x/3 মড ভ্যালুটা লেস দেন 1 হলে পারে আমাদের কনভার্জেন্ট হয়। অর্থাৎ -3 থেকে 3 এর মধ্যে যদি x এর রেঞ্জটা থাকে, সেক্ষেত্রে আমরা কনভার্জেন্ট বলে দেবো। এগুলো আমরা মোরাললেস মোটামুটি ভাবে আমরা জেনে গিয়েছি। আর কম্পারিজনের কথাটা বলেছি, কোনো কোনো ক্ষেত্রে আমাদের গাউস টেস্ট বা গাউস টেস্টের কথা বলেছি। তো এই জায়গায় যদি কারো কোনো কোশ্চেন থাকে তোমরা বলতে পারো, নাহলে আমি আর দু একটা বলে নিয়ে আমরা নতুনে চলে যাচ্ছি। ধরো এরকম একটা সিরিজ আমি গতদিন আলোচনা করতে করতে রেখে দিয়েছিলাম, যা
139 এর প্রবলেম, পেজ নম্বর 253। তো 253 139 এর প্রবলেম কি বলা হচ্ছে, দুটো কনভার্জেন্ট সিরিজ দেওয়া আছে, সামেশন অফ এন সামেশন অফ বিএন, দুটোই কনভার্জেন্ট সিরিজ। তাহলে কোনটা ট্রু নয় এরকম একটা বলা হচ্ছে। অপশন এতে দেওয়া আছে সামেশন অফ এন কা স্কয়ার convergent is also convergent, summation of an into bn convergent, summation of an by 1 plus an is divergent এবং summation of an plus bn এর whole square is convergent। দেখো summation of an plus bn তার whole square, এটাকে আমরা ভাবতে পারি summation of an square bn square 2an bn, অর্থাৎ আমি তিনটে পার্টে আলাদা আলাদা করতে পারি। তো যদি আমার n কনভার্জেন্ট হয় এবং সামেশন n স্কয়ার কনভার্জেন্ট হয়, bn কনভার্জেন্ট হলে যদি সামেশন bn স্কয়ার কনভার্জেন্ট হয়, আর n bn দুজনে কনভার্জেন্ট হলে তাদের প্রোডাক্টটা যদি কনভার্জেন্ট হয়, অবভিয়াসলি এই পার্টটা কনভার্জেন্ট, অর্থাৎ সামেশন অফ n প্লাস b কনভার্জেন্ট। তো আমাদের এটা কিন্তু জানা আছে যে সামেশন n কনভার্জেন্ট হলে পারে, সামেশন n কনভার্জেন্ট হলে পরে কনভার্জেন্ট ধরে নিয়ে আমরা সামেশন n স্কয়ার, এটারও বিতর্ক আছে যে সামেশন n কনভার্জেন্ট হলে সামেশন n এর স্কয়ার যে অলওয়েজ কনভার্জেন্ট হবে, সেটাও কিন্তু মে অর মে নট বি, তবে অনেক ক্ষেত্রে হয়ে থাকে। যেমন তোমরা এখানে এই যে প্রবলেমটা 139 এ আছে, ঠিক একেবারে শেষ প্রবলেমেও আছে যে সামেশন অফ n ইজ কনভার্জেন্ট সিরিজ দেন দা সিরিজ সামেশন n স্কয়ার, এটা কিন্তু মে অর মে নট বি কনভার্জেন্ট বলা আছে। আমরা সামেশন n কনভার্জেন্ট হলে সামেশন n স্কয়ারও যদি কনভার্জেন্ট হয়, তাহলে আমরা অপশনে যে কটা আছে সেটা নিয়ে আমরা ভাবতে পারি বা আলোচনা করতে পারি যে সামেশন n স্কয়ার কনভার্জেন্ট হয়, সামেশন bn স্কয়ার কনভার্জেন্ট হয়, তাদের যোগফল কনভার্জেন্ট হয়, n bn কনভার্জেন্ট হয়, গুণফলটা কনভার্জেন্ট হয়, সামেশন n কনভার্জেন্ট হলে n কনভার্জেন্ট 1 প্লাস n কনভার্জেন্ট এবং n বাই 1 প্লাস n এটাও কনভার্জেন্ট হয়। অর্থাৎ অপশনগুলোর দিকে তাকিয়ে আমরা যদি n স্কয়ারকে বলছেন আপনি যে সামেশন n কনভার্জেন্ট হলে পারে সামেশন n স্কয়ার মে অর মে নট বি কনভার্জেন্ট হয়। আমি আবারও বলছি মে অর মে নট বি কনভার্জেন্ট, তাহলে একটা কেস তো হতেই পারে। আমি যদি মে কেসটা ধরি কনভার্জেন্ট, তাহলে কনভার্জেন্ট ধরে নিয়ে আমি যদি অপশনগুলোর কথা ভাবি, তাহলে কি দেখা যাচ্ছে যে আমাদের অপশন সিটাই আমাদের কারেক্ট হচ্ছে। এই সেন্সে আমি বলছি তোমরা যদি ডাইভারজেন্ট ধরে করো তাহলে কিন্তু এই অপশনগুলো দেওয়া যায় না, অন্য কোনো অপশন দিয়ে কোশ্চেনটাকে সেট করতে হবে। অর্থাৎ সামেশন n কনভার্জেন্ট হলে সামেশন n এর স্কয়ারটা যদি মে অর মে নট কনভার্জেন্ট হয়, তাহলে কিন্তু আমাকে অপশন চেঞ্জ করতে হবে। বাট সামেশন n কনভার্জেন্ট হলে সামেশন n এর স্কয়ার যেহেতু মে অর মে নট কনভার্জেন্ট হয়, আমি মে অর্থাৎ কনভার্জেন্ট ধরে নিয়ে যদি অ্যাপ্রোচ করি, তাহলে এখানে যে কটা অপশন আছে সবগুলোতেই কনভার্জেন্ট হওয়া উচিত, বাট অপশন সি তে ডাইভারজেন্ট আছে, তাই ওটাই আমাদের ভুল, এভাবে আমরা ভাবতে পারি। আচ্ছা, নেক্সট হচ্ছে 161, মানে লাস্ট প্রবলেমটা বললাম তো ওইভাবে আমাদের হবে। আর আরেকটা জিনিস দেখো, এখানে একটা প্রবলেম আছে 145 এ চারখানা সিরিজ দেওয়া আছে, কোনটা ডাইভারজেন্ট চাওয়া হয়েছে, কোনটা ডাইভারজেন্ট চাওয়া হয়েছে। তাতে কি আছে দেখো, বলছে যে সামেশন অফ সাইন 1 বাই n স্কয়ার একটা আছে, ঠিক আছে। তারপর আছে সামেশন অফ সাইন n পাই বাই 3, নিচে আছে নিচে আছে n টু দি পাওয়ার 3 এর 2। দেখো এই যে n টু দি পাওয়ার 3 এর 2 আছে, আমরা যদি মডের কথাও ভাবি, তাহলে সাইন এর পার্টটা তো 1 হয়ে যায়, লেস দেন ইকুয়াল টু 1 হয়ে যায়। তাহলে এই যে n এর পাওয়ার 3 এর 2 আছে, আমার আছে সামেশন অফ সাইন n পাই বাই 3 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার 3 এর 2। আমি এই অংশটার কথা যদি বলি, মডের কথা যদি বলি, সাইন n পাই বাই 3 ডিভাইডেড বাই n টু দি পাওয়ার 3 এর 2, তো এই অংশটা তো লেস দেন ইকুয়াল টু 1, অর্থাৎ 1 বাই n টু দি পাওয়ার 3 এর 2। তো n টু দি পাওয়ার 3 এর 2 মানে কি, n টু দি পাওয়ার 3 এর 2 মানে p সিরিজ উইথ p ইকুয়াল টু 3 এর 2 মানে গ্রেটার দেন 1, অর্থাৎ আমাদের কিন্তু কনভার্জেন্ট হয়ে যায়। তো যেহেতু এদিকটা কনভার্জেন্ট, অবভিয়াসলি এই পাশটা কনভার্জেন্ট হয়ে যায় কনভার্জেন্ট থেকে, তো সেটা ফ্যাক্টর না। আবার একইভাবে তোমার sin 1 বাই n স্কয়ার আছে, ও ক্ষেত্রে আমরা কনভার্জেন্ট দেখাতে পারবো। এবং অপশন সি তে যেটা আছে সামেশন অফ 2 টু দি পাওয়ার n প্লাস 2 টু দি পাওয়ার n বাই 5 টু দি পাওয়ার n,
এক্ষেত্রেও আমরা কনভার্জেন্ট দেখাতে পারবো। তার কারণ আমি যদি দুটো সিরিজে ভেঙে নিই 2/5 এর হোল টু দি পাওয়ার n প্লাস 3/5 এর হোল টু দি পাওয়ার n, তাহলে আলাদা আলাদা দুটো সিরিজ পাবো, তারা আমাদের কনভার্জেন্ট হয়ে যায়। তো যোগফলটা কনভার্জেন্ট। উল্টো দিকে দেখো, একেবারে অপশন ডি তে যেটা আছে সামেশন অফ 1/n টু দি পাওয়ার 2/3, তো অবভিয়াসলি এটা p সিরিজ উইথ p ইকুয়াল টু 2/3 মানে লেস দেন 1, তো লেস দেন 1 হলে পরে ডাইভারজেন্ট হবে। তো আমি কিন্তু বারবার বলি যে এই ধরনের প্রবলেম গুলো সেট হতে পারে যে চারখানা সিরিজ দেওয়া আছে কোনটা ডাইভারজেন্ট, চারখানা সিরিজ দেওয়া আছে কোনটা কনভার্জেন্ট, তাহলে সেই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে বারবার করে চেক করে নিতে হবে বা কম্পারিজনের মাধ্যমে ভেবে নিতে হবে, কিংবা রেশিও, রুট টেস্ট কিংবা আমাদের গাউস টেস্ট লাগিয়ে আমাদেরকে দেখতে হবে। সেগুলো বারবার করার ফলেই কিন্তু হবে, হঠাৎ করে এমনি এমনি করে উঠতে পারবে না। আর একটা যেমন ধরো তোমার 153 তে আছে, আমি জাস্ট ভালো ভালো ইম্পর্টেন্ট গুলো দেখে নিচ্ছি। 153 তে একটা আছে, আচ্ছা 153 তে আছে, 152 তেও একটা আছে। এই যেমন কত করলাম এটা 145 এ করলাম, চারখানা দেওয়া ছিল ডাইভারজেন্ট বলা আছে। এখানে যেমন একটা আছে কনভার্জেন্ট কোনটা হবে 152, তো ওটা দেখেই বোঝা যাচ্ছে যে নিচে যেটার ক্ষেত্রে আমরা দেখবো যে n টু দি পাওয়ার p, p এর মানটা যে ক্ষেত্রে গ্রেটার দেন 1 আছে সেই ক্ষেত্রে কনভার্জেন্ট, বাকি ক্ষেত্রে হবে না কনভার্জেন্ট, সেটা এখানে দেওয়া আছে। তো আমি এখন যেটা আলোচনা করছি সেটা হচ্ছে 153, অর্থাৎ 153 যে প্রবলেমটা আছে 153 তে কি বলা আছে, an is said to be absolutely convergent। আমি আজকের শুরুর আলোচনাতেই করেছি যে সামেশন an একটা সিরিজ, সেটা আমাদের কখন অ্যাবসোলিউট কনভার্জেন্ট হয়। তো অ্যাবসোলিউট কনভার্জেন্ট হতে গেলে কিছুই দরকার নেই, অ্যাবসোলিউট কনভার্জেন্ট হতে গেলে শুধুমাত্র টার্মগুলোর মড ভ্যালু নিয়ে যে সিরিজ সেটা যদি কনভার্জেন্ট। আবার বলছি, কোন একটা সিরিজ যদি আমাদের কনভার্জেন্ট হয়, কোন একটা সিরিজ আমাদের অ্যাবসলিউট কনভার্জেন্ট হয়, তাহলে অবভিয়াসলি সেই সিরিজের টার্মগুলোকে নিয়ে, অর্থাৎ টার্মগুলোর মড ভ্যালুকে নিয়ে যে সিরিজটা পাবো সেটা যদি কনভার্জেন্ট হয় তাহলেই আমরা বলবো অ্যাবসলিউট কনভার্জেন্ট। অর্থাৎ সামেশন n will be absolute convergent if summation of mod of n is convergent। এটা গেল। বাদ বাকি মোটামুটি তোমরা দেখতে পারো প্রতিটা প্রবলেম এখানে ভালো আছে। হ্যাঁ, এই যেমন একটা, এটা অ্যাকচুয়ালি রেশিও টেস্টে তুলে দেওয়া হয়েছে 136 এ, বলছে যে সামেশন অফ n একটা সিরিজ, যে রেশিও টেস্ট কি বলছে যে কনভার্জেন্ট হলে পারে an প্লাস 1/n, এটা গ্রেটার দেন 1 হবে না লেস দেন 1 হবে না ইকুয়াল টু 1 হবে না নট দেওয়া। ইকুয়াল টু 1 এর তো গল্প নেই, আমরা জানি টেস্ট ফেল করে রেশিও টেস্টে। এখন গ্রেটার দেন লেস দেন, তোমার কেউ কেউ হয়তো দেখা যাবে রেশিও টেস্টটাকে an/an+1 দিয়ে মনে রাখার চেষ্টা করেছে যে an/an+1 এর লিমিটিং ভ্যালুটা n ধরে l এর মানটা গ্রেটার দেন বা লেস দেন এর জন্য কনভার্জেন্ট বা ডাইভারজেন্টটা মনে রেখেছে। আবার কেউ an+1/an দিয়ে মনে রেখেছে। আমি তোমাদেরকে গতদিনেই বলেছিলাম, গতদিন বলতে তার আগের যে ক্লাস ছিল, আমি বলেছিলাম যে এই an থাক বা an+1 থাক, আমরা গ্রেটার দেন 1 বা লেস দেন 1 থেকে সবটা বলতে পারি। আমি যদি গ্রেটার দেন 1 কেসটা হয়, এটা ডাইভারজেন্ট না কনভার্জেন্ট দেখো কিভাবে দেখাচ্ছি। an+1/an is greater than 1, তাহলে ঘুরিয়ে বলতে পারি যে an+1 is greater than an। তার মানে nth টার্মের থেকে n+1 টার্ম বড়, অর্থাৎ সিরিজের টার্মগুলো পরপর পরপর করে বাড়ছে। তো সিরিজের টার্ম যদি পরপর করে বাড়ে কোথায় গিয়ে পৌঁছবে ফাইনাইট ভ্যালুর দিকে সেটা আমরা বলতে পারবো না, তাহলে সেক্ষেত্রে হয় ডাইভারজেন্ট। অর্থাৎ এই কেসটা কিন্তু আমাদের গ্রেটার দেন কেসটা হয়ে যাচ্ছে ডাইভারজেন্ট, তাহলে অবভিয়াসলি লেস দেন কেসটা আমাদের হবে কনভার্জেন্ট। এই হলো ম্যাটার। কেউ যদি বলে যে an/an+1 আছে তাহলে তার উল্টো কেসটা হবে। অর্থাৎ আমি কিন্তু এইভাবেই ভাবনা চিন্তা করতে পারি যে nth টার্মটা n+1 টার্মের থেকে বড় না ছোট। যদি দেখা যায় যে n+1 টার্মটা অর্থাৎ n টার্মের থেকে n+1 টার্মটা ক্রমাগত বাড়ছে তাহলে আমাদের কিন্তু ডাইভারজেন্ট হয়ে যাবে। আর যদি কমতে থাকে তাহলে কমতে কমতে একটা ফাইনাইট ভ্যালুর দিকে অ্যাপ্রোচ করছে, কনভার্জেন্ট। এটার কোথাও বইয়ে রুলস লেখা নেই বা বলা নেই, আমার মনে হলো যে এইভাবে টেস্ট করলেও আমাদের ভুল হয় না তাই বললাম, এটা কোথাও লিখিত রুলস নয়। আচ্ছা, এটা গেল। মোটামুটি ভাবে আমরা সিরিজের পার্টটা আলোচনা করলাম। তোমাদের যদি কারো কোনো কোয়েরি থাকে, জিজ্ঞাসা থাকে, কোনো প্রবলেম নিয়ে বলার থাকে বলতে পারো। 131টা স্যার দেখুন তো। 131 কি আছে?
ও 131টা হচ্ছে বড় একটা প্রবলেম হয় আমার। মনে নেই পাওয়ার সিরিজ যখন ক্যালকুলেশন করতাম এই ধরনের একটা প্রবলেম নিয়ে আমরা লিখে করতাম 12/16 বা কিছু একটা 5/4 একটা এক্সপানশন হতো আর কি। বলছি কত বললে 132 বললে তো না 131 স্যার। 131। তো এখানে সামেশন অফ 1/n⁴ টা দেওয়া আছে 5/4 - 90। তো ওটাকে ব্যবহার করে করতে হবে আর কি। একটু অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, সামথিং মাইনাস করে টেরে করলে হয়তো হয়ে যেতে পারে। আচ্ছা দেওয়া আছে ওইটা। আচ্ছা মাদ্রাসায় কি বুঝলে? কিছুই বুঝতে পারিনি, গেজেট তো ঠিকঠাক দেয়নি মনে হয়, তো যা দিয়েছে ওর মধ্যেই কিছু হয় নাকি। পিটি ক্যান্ডিডেট বেশি হলে যেসব সাবজেক্টে ক্যান্ডিডেট বেশি হবে সেসব সাবজেক্টে পিটি হবে বলেছে। আর তুই রিয়াজ একটা গেজেটে ঠিক করবে না, হলে হবে এরকম আর কথা হয় না। হ্যাঁ হ্যাঁ, এটা গেজেট দিচ্ছে মানে যে হবে, সিদ্ধান্ত নিতে পারেনি ওরা কি করবে। সিদ্ধান্ত নেওয়ার কিছু নেই, স্কুল সার্ভিসে পিটি ডিটি করে কি করবে, সব করার দরকারই নেই। সাবজেক্ট করবে, ইন্টারভিউ নেবে, একাডেমি যদি তুলে দেয় তুলে দিক, ঝামেলা শেষ। ইন্টারভিউ নেবে, পরীক্ষা দেবে, রিটিনে যে যত ভালো করবে, ইন্টারভিউ নিয়ে ভাবনার কিছু নেই, বেরিয়ে গেল, এই তো, খেলা শেষ। আচ্ছা আমার এখানে যেটা আছে এই যে n⁴ এর ব্যাপারটা, তাহলে আমাদের এখানে 2⁴ এর ব্যাপারটার কথা ভাবতে হবে। যদি আমরা ওখানে 4 নিতে পারি বা 4 করতে পারি তাহলে আমাদের কি হবে সেটা একটু দেখো। তারপরে কিন্তু আমরা ভাবতে পারবো, নাহলে কিন্তু করা যাবে না। কারণ এটাকে আবার ওইভাবে অ্যাডজাস্ট করতে হবে, n⁴n আছে, n থাকলে তো আর হবে না। ঠিক আছে, তো 2 এর পাওয়ার 4 হলে পারে নিচেও তাহলে n এর পাওয়ারটা 4 হবে। সেক্ষেত্রেই একমাত্র আমরা 5⁴/90টা ইউজ করতে পারবো, আর তো অন্য ক্ষেত্রে পারবো না। কি লেখা যেতে পারে দেখো, 2⁴n, তাহলে 2⁴ তো করতেই হবে। 2⁴ যদি করি 16, 2⁴ করলে 16, কিছু করা যাচ্ছে কি? আমি তো কিছু বুঝতে পারছি না এখানে। দেখেছিলাম আগে একবার, কিন্তু আমার ঠিক খেয়াল থাকে না কিভাবে করা হয়। n = 1 থেকে আছে ওটা, এখানে আছে 2 থেকে। এটা করা ছিল আমার মনে আছে 16 করে একটা কি করে দিয়েছিল, 16 ইন্টু সামেশন অফ 1/n⁴ কি একটা করে দিয়েছিল। কিন্তু যদি করি এটা থেকে কি আমরা এটা পাচ্ছি, এটা আমাকে একটু ভাবতে হবে। স্যার বলছিলাম দুটো সিরিজে যদি ভেঙে নেওয়া হতো, ওয়ান টার্মটা যেহেতু নেই এখানে। এটা ওয়ান টার্মটা নেই, হুম। ওয়ান টার্মটাকে জুড়ে দেবো বলছি। হ্যাঁ মানে এখান থেকে বলছো সামেশন অফ n = 1, 1 বসালে 1 প্লাস সামেশন অফ n = 2 to infinity 1/n⁴ সমান 5⁴/90। সেটা তো বুঝলাম। এবার আমাদের যেহেতু তাহলে এইটা দরকার, তাহলে n এর জায়গায় কি বসাবো? 2⁴ পেতে গেলে 2n দরকার, বুঝতে পারছো? সব আছে। Summation of n = 2 to infinity 1/n⁴ -1 plus 5⁴/9, -1 plus 5/4/9। এবারে এখানে 2 যদি আসে আর এখানে যদি 4 আছে 2⁴, একটা 16 বাই আসতে 1/16 বা 16 ইনটু সামথিং আসতে পারে, কিন্তু বলতে পারছি না কি আছে। 1/16 করা আছে, 2⁴ নিচে না উপরেই হবে 16 ইনটু, লিখেছেন বলো 2/n⁴ হবে যে যেটা লিখেছেন সিরিজটা উপরে উপরে সেকেন্ড লাইনে। এটা। হ্যাঁ হ্যাঁ 2⁴ হবে স্যার, দেওয়া আছে। এখানে 4 আছে, এটা 4 আছে। হ্যাঁ স্যার।
আর তাহলে তো কোনো ব্যাপার না, কম্পিউটার ভেবে যাচ্ছিল, তাহলে তো ব্যাপার না। দেখো এখানে তাহলে 2 আনতে হবে, মানে এখানে 2/n⁴ আনতে হবে। তো 2 আনা মানে 2⁴, তো 2⁴ কে বাইরে বের করতে হবে, 2⁴ ইন্টু সামেশন অফ 1/n এর হোল টু দি পাওয়ার 4। আমি এত জটিল করে ভাবছি কেন? তার মানে হচ্ছে 16 ইন্টু সামেশন অফ 1/n⁴। অলরেডি এটা আমি এখানে বের করে রেখেছি, -1 ইন্টু π⁴/90। তাহলে হয়ে যাবে আমাদের 16 ইন্টু -1 প্লাস π⁴। বুঝে দেখলাম। ও 4 আছে, আমি n দেখেছি ভুল করে, ঠিক আছে। হ্যাঁ স্যার, ওই স্যার ওই জন্যই ভাঙতে বললাম। না আমি খেয়াল করি, আমি n ভেবেই তো ভেবে গেছি। স্যার বলছিলাম আপনি বংশীধর সাহুর ওই 4th এডিশন না 5th এডিশনটা পড়ান স্যার, মানে ফলো করেন? এই যে আমি তো ঠিক জানি না, আমাদের যে পাশে ছিল কোন এডিশন এটা, দাঁড়াও এটা কোন এডিশন, কোথায় লেখা থাকে বলো, কোথায় লেখা থাকে কোন এডিশন? 4th না স্যার, 4th না 5th ওটাই বলছি। না ফিফথ নয়, একদম কারেন্টটা নয়, তার আগেরটা। কতবার দেবে বই, একটা একটা দিচ্ছে, একবার দিচ্ছে। এটা ফোর্থই হবে, কেন মিলে যাচ্ছে তো, তোমাদের পেজ নম্বর মিলে যাওয়া উচিত। তাহলে আরো কি নতুন অঙ্ক যোগ করেছে, এক নম্বর তাহলে change হবে। এটা তো ফার্স্ট ছিল, ওটা মোটা বইয়ের কথাটা বই হয়তো বলছে। মোটা বইটা ছিল না আগে? না মোটা বইটা হলে সেটা তো লেভেল 1 লেভেল 2 করে অঙ্ক আছে, সেখানের সঙ্গে মিলবে না। এটা ছোট করে যেটা এমএসসি, এই যেটা এসএলএসটি ম্যাথমেটিক্স করে এসেছে এইটা। আচ্ছা বলো আর কোনটা আছে সিরিজের, বলো প্রবলেম বলো, না আমরা এগো। সিকোয়েন্স হলো, সিরিজ হলো, আমরা অনেকদিন ধরে পড়ে আছি। হ্যাঁ, আপনি বলেছিলেন সিরিজের কিছু প্রবলেম আপনার কাছে আছে, দেবেন বলেছিলেন। দেইনি আগের দিন? না না স্যার, মনে করাবে তো, মেসেজ করবে তো বারবার। এত বড় বড় গ্রুপ আছে, এত জন আছে, কোথায় চলে যায় মেসেজ আর দেখা যায়, পিছনে পড়ে গেলে আর দেখা যায় না। বারবার পিন করতে হবে, বারবার বলি আমি কিছু মনে করবো না, বারবার মেসেজ করবো। হ্যাঁ এখন ফোন খুললে তো 400 খানা মেসেজ পড়ে আছে, দেখা হয়। আচ্ছা তোমরা ভাববে আমি গল্প দিচ্ছি, কিন্তু না দেখালে খুব বিশ্বাসই করবে। আচ্ছা এটা গেল। বলো আর কারো কিছু প্রবলেম আছে? আমি তো দেখলাম সব প্রবলেম গুলো মোটামুটি মোরলেস লজিক্যালি করা যাবে, লজিক দিয়ে করা যাবে, কিছু কিছু হয়তো ভুলভাল থাকতে পারে কিন্তু করা যাবে। আচ্ছা এই পার্টটা গেল। আর কারো কিছু কোয়ারি থাকলে বলো, নাহলে আমরা আমাদের যে ওর আগের পার্টটা আছে দেখবি, ওর আগের পার্টে। হ্যালো স্যার, স্যার কোশ্চেন নাম্বার 11টা একটু দেখুন না, 11 সিকোয়েন্সে একটা প্রবলেম, কত পাতায়? পেজ নাম্বার 241। 241। আমি অবশ্য 11-12টাকে অ্যাভয়েড করেই যাই, কারণ 9-10টা প্রথমে করি, অসুবিধা কিছু নেই, একই রকম অঙ্ক। 241 কোনটা বলছো বলো, কোনটা বলবো? ওই লাস্টেরটা 241 এর লাস্ট অঙ্কটা। সামেশন ইউএন বাই এন। হ্যাঁ 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 হ্যাঁ, সামেশন ইউএন বাই এন বাউন্ডেড বলছে এটা। সিকোয়েন্স ইউএন। যাদের নেই দেখে নাও, বলছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি un বাই n ইকুয়াল টু n, এবং সেটা নন জিরো, দেন দ্য সিকোয়েন্স un is bounded, অপশন এতে, অপশন বিতে মে অর মে নট বি বাউন্ডেড, নট বাউন্ডেড আর কনভার্জেন্ট। নট বাউন্ডেড আর কনভার্জেন্ট এই কটাকে আমাদের কিন্তু দেওয়া আছে। তো un বাই n ইকুয়াল টু n। আচ্ছা আমরা un বাই n, যেহেতু l এসেছে, ফাইনাইট ভ্যালু এসেছে, তো আমরা তো এইভাবে ভাবতে পারি যে পুরোটাই একটা কোন একটা সিরিজের nth টার্ম। আচ্ছা আমরা এটাও জানি যে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, ছিল তো, এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড। আর এখানে আমি যদি এইভাবে ভাবি যে nth টার্মের লিমিটিং ভ্যালুটা নন জিরো,
তার মানে সিরিজটা কনভার্জেন্ট নয়। তো কনভার্জেন্ট হলে আমরা বাউন্ডেড বলতাম, তো কনভার্জেন্ট যেহেতু নয়, তাহলে বাউন্ডেড কি বাউন্ডেড নয় বলা মুশকিল। তাহলে আমাদের কি কি আছে? বাউন্ডেড আছে, মে অর মে নট বি বাউন্ডেড আছে, নট বাউন্ডেড আছে, কনভার্জেন্ট। কনভার্জেন্টের তো গল্প নেই, নট বাউন্ডেড বলা যাবে না, কারণ আমরা কনভার্জেন্ট হলে বাউন্ডেড বলি, কনভার্জেন্ট হলে বাউন্ডেড বলি, কিন্তু ডাইভার্জেন্ট হলে যে বাউন্ডেড হবে না তার কোনো মানে নেই। তাহলে আমাদের মে অর মে নট বি হওয়া উচিত। কি দিয়েছে বলো? কারণ ডাইভার্জেন্ট হলে বাউন্ডেড কি হয় কিনা সেটা একটু দেখতে হবে, আমার থিওরিটা মনে নেই। কনভার্জেন্ট, এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, এটা আমাদের ছিল, ঠিক আছে? এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড ছিল। কি দিয়েছে গো বলো? বা যা দিয়েছে তার জন্য ব্যাখ্যা কি দিয়েছে বলো? ও আমার কাছে তো আছে 11 11 11, অনেক প্রবলেম আছে এখানে। 11তে দিয়েছে যে নট বাউন্ডেড বলেছে। un by n equal to n not equal to 0, then the sequence will be like n or n plus 1, সেটা আবার কি জিনিস, এটসেট্রা, thus these sequence are not bounded। না, আমি ওইটা মানতে পারছি না, ওইভাবে নট বাউন্ডেড ব্যাপারটা আমি আচ্ছা, বুঝতে পারছি না। আমি যেটা তাহলে দিয়ে কিছুই বুঝছি, বুঝতে পারলাম না স্যার ওটা। হ্যাঁ বলছি স্যার যেটা অ্যান্সারে দেওয়া আছে ওটা কিছুই বুঝতে পারলাম না, ওটা কেন এন আর n+1 বলছে। সেটা বোঝার চেষ্টা করো যে আমরা এই যে ইউএন তো সিকোয়েন্স, সিকোয়েন্স নিয়েই তো আমার সিরিজ তৈরি হয়। আমি যদি সিরিজের কথা ভাবি, যে যে সিরিজের এখানে ইউএন বাই এন, এটা লিমিটিং ভ্যালুটা এন, টার্মে লিমিটিং ভ্যালুটা এন, নন জিরো। তাহলে নন জিরো যদি হয়, আমরা জানি যে এন টার্মে লিমিটিং, কনভার্জেন্ট হলে এন টার্মে লিমিটিং ভ্যালুটা জিরো হয়। তো লিমিটিং ভ্যালুটা যেহেতু নন জিরো, তাহলে কনভার্জেন্টের গল্প নেই, ডাইভার্জেন্ট। আর কনভার্জেন্ট যেহেতু নয়, তাহলে বাউন্ডেড নয়। এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স ইজ বাউন্ডেড, এটা আমাদের জানা আছে। এবারে প্রশ্ন হচ্ছে যে ডাইভার্জেন্ট হলে কি বাউন্ডেড হয় না? যদি তা হয় তাহলে আমাদের বাউন্ডেড হবে না, এই কেসটা হবে। আমাকে মাপার বই দেখতে হবে, নাহলে বলতে হবে না। আমার যতদূর মনে হচ্ছে মে নট বি হওয়া উচিত ছিল, কিন্তু ডাইভার্জেন্টের কেসটা আমার ঠিক মনে নেই, তাই আমি বলতে পারছি না। হয়তো আনবাউন্ডেড হলেও হতে পারে। আর বলো, মানে আমার কন্ডিশন বা আমি যেভাবে যুক্তি দিলাম বুঝতে পেরেছি নিশ্চয়ই? সেই জায়গা থেকে বলছি, যদি দেয়া থাকে যে ডাইভার্জেন্ট সিরিজ ইজ নট বাউন্ডেড, তাহলে ঠিক আছে, তাহলে আমাদের নট বাউন্ডেড হবে। তারপর বলো আর কোনটা? বলো বলো, সমস্যা বলো, আস্তে আস্তে হোক, আমাদের পরীক্ষা কবে তো ঠিক নেই, ওরা আস্তে আস্তে ঠিক আছে। চালিয়ে যাবো, যতদিন হবে যাবে, যতদিন করছো করো, আর কি করবো। বলো কোনটা? 75 এরটা একটু বলে দিন তো। 75 কোথায়? 11-12 সেকশনে 247 পাতা। 247, 75, হ্যাঁ। এগুলো সেই নট কচি 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 ছিল না, সেইগুলোই তো মনে হচ্ছে। এক্সেল সমান দেওয়া আছে আমাদের 1+1/3 প্লাস 1/5, ওয়ার্ড গুলো আমাদের দেওয়া আছে, পরপর পরপর করে যোগ হয়েছে। তাহলে ওয়ার্ড গুলো যোগ হলে পারে আমরা এখান থেকে কি পাবো, মানে আমাদের কচি হবে কচি হবে না, কি আমাদের কনভার্জেন্ট হবে কি কনভার্জেন্ট। এখন দেখো, কচি হলে পারে কনভার্জেন্টে আমার ভাবার কিছু নেই, ঠিক আছে? আচ্ছা, কারণ এভরি কচি সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট, সেটা আমরা জানি। আর একটা ম্যাটার দেখো, পুরো সিরিজটা, পুরো সিকোয়েন্সটা যেটা আছে 1 3 5 ডট ডট, এটা আছে তো xn 1 plus 3 plus 5 plus dot dot 1/2n minus 1। আচ্ছা, এখানে কোনো তো যোগ করার গল্প নেই। আচ্ছা, কচিতে কি ছিল বলো তো? xn minus xn plus p minus xn। অসিলেটরির গল্প নেই, অসিলেটরিরও গল্প নেই। অসিলেটরি গল্প হলে পারে কি হতো না, অসিলেট বিটুইন 2 পয়েন্টস, সেটা ফাইনাইট হতে পারতো অথবা ইনফাইনাইট হতে পারতো। আচ্ছা, আর কচি যদি হতো কনভার্জেন্ট হতো, তাহলে এখানে কনভার্জেন্টও দেওয়া আছে, আবার নট কচি দেওয়া আছে, এই দুটো জায়গার মধ্যে দেখতে হবে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওদের ব্যাখ্যা আমি দেখবো না, ওদের দেখে ভাবতে হবে। তো বলো, আর কেউ কিছু ভাবনা চিন্তা করছে কিনা বলো? ওটাকে আরেকভাবে ভাবা যেতে পারে
গুলো আছে। বলো আর কে কি ভেবেছো বলো। এগুলো দেখো, আমাদের অসিলেটরি হবে না, আমি আগেই বলে দিয়েছি। সম্ভবত কচি হবে না, কচি হলে কনভার্জেন্ট হতো। আর ডিপচিং এর পেপার বলতে পারছি না কি দিয়েছে দেখো। যদি কচি না হয় তার কন্ডিশন নিশ্চয়ই দেবো। কতটা হয়তো কচি হয় না, এই মাপার বই আছে কি, মাপা যেটা দেওয়া আছে কচি সিকোয়েন্স হবে না। আছে মাপার বই, কচি সিকোয়েন্সের এক্সাম্পলে এটা আছে যে কচি সিকোয়েন্স হবে না। আর কার কি আছে বলো। কারণ আমি তো দেখেই বললাম যে অসিলেটরি হবে না 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ডিক্রিজিং ডিক্রিজিং, এখান থেকে বলা যাবে না। আর 3 নম্বর হচ্ছে যদি কচি হয় তাহলে কনভার্জেন্ট হবে, আর কনভার্জেন্ট না হলে পরে তো নট কচি। আর বলো, আর আছে না নেই? যা, কারো কোনো গলার আওয়াজ নেই। যা, গেল কোথায়? বলো কে কি বলতে এসছো বলো। না বললে আর ভাবলাম যে আর নেই এখানে, আমি আমাদের যেটুকু বাকি স্যার আর নেই স্যার আপাতত নেই আজ। ঠিক আছে। আমরা এবারে যেটা শুরু করছি, বা এটা আমাদের সবারই জানা, কিন্তু এই পার্টটাকে আমরা ততটা গুরুত্ব দেইনি। এখান থেকে গতবারও 3 থেকে 4খানা প্রবলেম, 4 কি আরো বেশি প্রবলেম এসেছে। এটা হচ্ছে তোমার পেজ নম্বর 200 পরে শুরু হচ্ছে, 201 থেকে। আমি একটু প্রথমে যেটা করতে চাই সেটা হচ্ছে কাউন্ট করে নিচ্ছি আগের বারে যে কোশ্চেন কটা করেছে। এখানে দেখতে পাচ্ছি 1 2, প্রথম পাতাতে 2, 3 4, 4টা পেরিয়ে গেল, 5 6, 6 7 8, 8 হয়ে গেল, 9 10 11। এখন যে পার্টটা আলোচনা করছি, গতবারে এখান থেকে 11খানা কোশ্চেন হচ্ছে, ভাবতে পারো। এখান থেকে 11খানা ক্লাসিক্যাল অ্যালজেব্রা, আমাদের লিনিয়ার অ্যালজেব্রা এবং অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা, এই জায়গাটা থেকে প্রায় 23 থেকে 24খানা কোশ্চেন এসেছিল। তাহলে ওইখান থেকে 23 24, এই জায়গাটা থেকে এখন যেটা করছে এখানে 11খানা। তারপর বাকি যে অংশগুলো করলে পরে বুঝতে পারছো কোথায় কত কোশ্চেন এসেছে। এখানে অবশ্য 11খানা বলতে 9 10 11 12 মিলিয়ে বলছি। 11খানা বললে শুধু 9 10 11খানা বা 12 11খানা 11 12 11খানা সেটা ব্যাপার না। মোটামুটি একটা গুরুত্ব দিয়ে ভাবতে পারো যে ভালো অংশ। তো এখানে আমরা কি কি করব এই অংশটা, এটা আমাদের অ্যাকচুয়ালি ফাংশন কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটির অংশ। এখানে আমাদের সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন, সিঙ্গেল ভেরিয়েবল ফাংশন, এই সিঙ্গেল ভেরিয়েবলের ফাংশনের ক্ষেত্রে আমরা যেগুলো করব, লিমিট, লিমিট বলতে জেনারেল লিমিট নয়, বিশেষ করে তোমরা গুরুত্ব দিয়ে যেটা দেখবে বক্স ফাংশনের লিমিটিং, বক্স ফাংশন রিলেটেড প্রবলেমের লিমিটিং, মোড ফাংশনের লিমিটিং, যে সমস্ত প্রবলেম গুলো থাকবে। হ্যাঁ, তারপর তোমার কিছু কিছু স্পেশাল ফাংশনের ক্ষেত্রে মোড আর বক্স বিশেষ করে আমাদের গুরুত্ব দিয়ে লিমিট গুলো দেখতে হবে। আর এই সিঙ্গেল ভেরিয়েবলের ক্ষেত্রে আমাদের লিমিটের মধ্যে তোমরা এল হসপিটালটা ঢুকিয়ে দিতে পারো, এল হসপিটাল রুলটা, এল হসপিটাল রুলটা ঢুকিয়ে দিতে পারো। কারণ এল হসপিটাল রুল লাগিয়ে আমাদের ওখানে যেমন a cos x plus b sin x by x cube সমান কিছু একটা দেওয়া আছে, ফাইনাল লিমিট দেওয়া আছে, বলা হলো যে ফর হোয়াট ভ্যালু অফ a and b the limit exists, এরকম কিছু। তো সেক্ষেত্রে আমাদের ওই a এবং b এর ভ্যালু বের করার পরে আমরা এমসিকিউ এল হসপিটাল থেকে পেতে পারি। আচ্ছা, এটা গেল। নেক্সট হচ্ছে এখানে আমাদের লিমিট গেল, কন্টিনিউটি, কোন একটা ফাংশন কোন একটা রেঞ্জের মধ্যে কন্টিনিউয়াস কিনা, বা কোন পয়েন্টগুলোতে কন্টিনিউয়াস নয়, বা কন্টিনিউয়াস না হলে পারে সেক্ষেত্রে যে ডিসকন্টিনিউটি পাবো, সেই ডিসকন্টিনিউটিকে রিমুভ করার ক্ষেত্রে আমাদের জাম্প অফ দ্য ডিসকন্টিনিউটি, গতবারে পড়েছিল জাম্প অফ দ্য ডিসকন্টিনিউটি, সেই জায়গাগুলো আমাদেরকে এখানে দেখতে হবে। জাম্প ডিসকন্টিনিউটি, জাম্প ডিসকন্টিনিউটি, রিমুভাল, নন রিমুভাল, ডিসকন্টিনিউটি। তাহলে রিমুভাল ডিসকন্টিনিউটি, নন রিমুভাল ডিসকন্টিনিউটি,
এরপর হচ্ছে ডিফারেন্সিবিলিটি। কোন একটা ফাংশন ডিফারেন্সিবল কিনা, হয়তো টার্মগুলো দেখে মনে হচ্ছে খুবই ইজি, কিন্তু বেশ ভালো ভালো প্রবলেম করা যেতে পারে এখান থেকে। ডিফারেন্সিবিলিটি অর্থাৎ কোথায় বা কোন পয়েন্টে আমাদের ফাংশনটা ডিফারেন্সিবল হচ্ছে না সেই ধরনের দেখতে হবে। বিশেষ করে মড ফাংশন, ধরো কোন একটা ফাংশন দেওয়া আছে f of x equal to mod x প্লাস mod of x minus 1 প্লাস mod of x minus 2 বা x plus 2 এরকম দেওয়া আছে, তাহলে কোন পয়েন্টগুলোতে ফাংশনটা ডিফারেন্সিবল হবে না বা কতগুলো পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিবল হবে না সেগুলো আমাদেরকে এই ডিফারেন্সিবিলিটির মধ্যে করতে হবে। এখানেও আমাদের মড ফাংশনের কথা বলা mainly। আচ্ছা, এবারে লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি হয়ে যাওয়ার সাথে সাথে যেহেতু আমরা ফাংশনে চলে আসছি, তো কোনো ফাংশনের ক্ষেত্রে ডোমেন এবং রেঞ্জ, কোনো ফাংশনের ক্ষেত্রে ডোমেন এবং রেঞ্জ সেটা আমরা কিভাবে ফাইন্ড করব, বা কোনো একটা ফাংশন দেওয়া আছে the domain of f of x is বা রেঞ্জ অফ f of x is বলে দিল, সেগুলো আমাদের করতে হবে। আর ডিফারেন্সিবিলিটি যেহেতু জুড়েছি এখানে, এই ডিফারেন্সিবিলিটি জোড়ার সাথে সাথে এখানে আরেকটা জিনিস চলে আসে তোমার ম্যাক্সিমা মিনিমা, অর্থাৎ সিঙ্গেল ভেরিয়েবল ফাংশনের ক্ষেত্রে কোন একটা ফাংশনের কোনো পয়েন্টে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু আছে কিনা, মিনিমাম ভ্যালু আছে কিনা, লোকাল গ্লোবাল যে ম্যাক্সিমাম মিনিমাম, এই ব্যাপারগুলো আমাদের কিন্তু জানতে হবে। অর্থাৎ ফাংশনের ক্ষেত্রে আমাদের আহ, যেটা জানতে হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম, সব জায়গাগুলো এখানে ধরা আছে। বোঝানো সেইভাবে কিছু নেই, কিন্তু জায়গাগুলো আমি টাচ করে করে যাচ্ছি। তারপরে বিভিন্ন ধরনের ফাংশন রিলেটেড তো প্রবলেম আছেই। যেমন আমি একটা ছোট্ট প্রবলেম তোমাদের কাছে ধরি, যে কোনো ক্ষেত্রে হয়তো এরকম দেওয়া আছে যে কোনো একটা ফাংশন এই প্রপার্টিটাকে স্যাটিসফাই করছে, f of x equal to f of x into f of y, এরকম একটা প্রপার্টি স্যাটিসফাই করছে, তাহলে এই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, ইউনিফর্মলি কন্টিনিউয়াস কিনা। কন্টিনিউটির কথা বলতে কি মনে হলো এখানে ইউনিফর্ম কন্টিনিউটিও ভাবতে হবে, ইউনিফর্ম কন্টিনিউটি। যে কতগুলো ফাংশন, ধরো 1/x ফাংশনটা, 1/x ফাংশনটা 0,1 এ কন্টিনিউয়াস বা ইউনিফর্ম কন্টিনিউয়াস কিনা, বা 1, ইনফিনিটিভ এর মধ্যে ইউনিফর্মলি কন্টিনিউয়াস কিনা, বা কোনো ফাংশন ইউনিফর্মলি কন্টিনিউয়াস কখন বলবো, সেই সমস্ত জায়গাগুলো কিন্তু আমাদেরকে আলোচনা করতে হবে বা জানতে হবে। যেমন এই ফাংশনটার ক্ষেত্রে, যে যদি কোনো ফাংশনের ক্ষেত্রে f of x plus y equal to f of x plus f of y এই ক্রাইটেরিয়াকে ফুলফিল করে, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে f of x equal to a to the power x আকারে ফাংশনটা পেয়ে যাই। উল্টো দিকে যদি আমাদের f of x plus y equal to f of x plus f of y এই আকারে পাই, তাহলে সেক্ষেত্রে f of x ফাংশনটা আমাদের লিনিয়ার ফাংশন অর্থাৎ kx আকারে আমরা পেয়ে যাই। তো এইগুলো কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে, কারণ বিভিন্ন প্রবলেমে আমাদের প্রপার্টি দিয়ে দেওয়া হলো, সেই প্রপার্টি আগে আমাদেরকে ক্যালকুলেশন করতে হতে পারে অনেক ক্ষেত্রে, বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো একটা ফাংশনের 0 পয়েন্ট অর্থাৎ f of 0 দেওয়া আছে, f dash of 0 দেওয়া আছে, বলা হলো যে তোমার f dash of 5 বের করো কি f dash of 3 বের করো। তো সেইগুলো আমরা কিন্তু এই রেজাল্টগুলোকে ইউজ করে করতে পারি, যে একটা ফাংশন সেটা এই কন্ডিশনকে স্যাটিসফাই করেছে, স্যাটিসফাই করার পর f of 0 দেওয়া আছে, f dash 0 দেওয়া আছে, তাহলে f dash of 5 কত হবে। তো সেই রেজাল্টগুলো কিন্তু আমরা এখান থেকে করতে পারি। এরপর যেটা এখানে আছে সেটা হচ্ছে যে কন্টিনিউটির কথা বলেছি, রিমুভাল কন্টিনিউটি, রিমুভাল ডিসকন্টিনিউটির কথা বললাম। আর একটা জিনিস এখানে আমরা নিয়ে নিতে পারি, সেটা হচ্ছে এর সাথে মিন ভ্যালু থিওরেমের অংশ, মিন ভ্যালু থিওরেম এর সাথেই জুড়ে দিচ্ছি আমরা মিন ভ্যালু থিওরেম। তোমরা জানো যে 3 টাইপস অফ মিন ভ্যালু থিওরেম আমাদের আছে। বিশেষ করে আমরা রোলস থিওরেমের কথা জানি, ল্যাগ্রেঞ্জ এবং আমাদের কচি, এই তিনটে টাইপের মিন ভ্যালু থিওরেমের কথা আমরা জানি। টেলর স্কেলার সব দরকার নেই। তো রোলসের ক্ষেত্রে, ল্যাগ্রেঞ্জের ক্ষেত্রে বা কচির ক্ষেত্রে এখানে কিন্তু কিছু কিছু ক্রাইটেরিয়া সেম আছে, অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রেই যে ফাংশনের জন্য রোলস বা ল্যাগ্রেঞ্জ বা কচির কথা বলবো তাদের সবাইকে হতে হবে কন্টিনিউয়াস, ওপেন ইন্টারভ্যালের মধ্যে কন্টিনিউয়াস এবং ডিফারেন্সিয়াল। রোলসের ক্ষেত্রে স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টে ফাংশনের ভ্যালুটা সেম হবে, ল্যাগ্রেঞ্জের ক্ষেত্রে সেটা সেম হবে না, অর্থাৎ f of a not equal to f of b। কারণ ল্যাগ্রেঞ্জের ক্ষেত্রে আমার যদি f of a এবং f of b সমান হয়ে যায় তাহলে কিন্তু ল্যাগ্রেঞ্জটা গোজ মানে কনভার্ট টু রোলস থিওরেম কনভার্ট হয়ে যায়।
আর রোলসের ক্ষেত্রে ওখানে কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি এবং এই দুটো পয়েন্টে ফাংশনের ভ্যালু চেক করার পর বা এই তিনটে কন্ডিশনকে একসাথে বলা রোলসের কন্ডিশন, এবং এই তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করার পর আমরা ওখানে সি একটা পয়েন্ট পাই এ কমা বি ওপেন ইন্টারভ্যাল, যার জন্য আমাদের এফএস সি করতে হবে। এখানে ভালো ভালো প্রবলেম আছে তোমাদের রোলসের ক্ষেত্রে। কোন একটা ফাংশন রোলস এর অ্যাপ্লিকেবল কিনা, মোড এক্স দেওয়া আছে, বিটান এক্স দেওয়া আছে পাই থেকে মাইনাস পাই থেকে পাই, বা তোমার মোড এক্স দেওয়া আছে -1 থেকে 1, তো সেই সমস্ত ক্ষেত্রে রোলস এর থিওরেম অ্যাপ্লিকেবল কিনা বা ল্যাগ্রেঞ্জ অ্যাপ্লিকেবল কিনা, কারণ ডিফারেন্সিবিলিটি কন্টিনিউটির ব্যাপারটা ওখানে থেকে যাচ্ছে, ওগুলোকে কাজে লেগে আমরা দেখতে পারি যে কোনো ফাংশন কন্টিনিউয়াস হচ্ছে কিনা। যদি না হয় রোলস এর কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে না, যদি ডেরিভেবল না হয় কন্ডিশন স্যাটিসফাই হচ্ছে না, অর্থাৎ যে কোনো একটা না করলে পরে কন্ডিশন স্যাটিসফাই যদি না করে সেক্ষেত্রে আমাদের হবে। তো আরেকটা হচ্ছে কচি। এখানে তো কচিতে যাওয়ার আগে আমরা ল্যাগ্রেঞ্জের কথা বলি, যে জেনারেলি আমাদের রোলসে যেমন এফ সি ইকুয়াল টু 0 হচ্ছে, আমাদের ল্যাগ্রেঞ্জের ক্ষেত্রেও সি পয়েন্টটা পাবো এই ক্রাইটেরিয়াগুলোর জন্য, যে যার জন্য আমাদের কি হবে না এফ সি ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি। এই ক্রাইটেরিয়া থেকে বা এই ইকুয়েশন থেকে আমরা সি এর ভ্যালুটা পাবো। এখানে একটা কথা বলে রাখি, এই যে সি এর ভ্যালুটা, এটা কিন্তু আমাদের যে ইন্টারভ্যালটা দেওয়া থাকে, যে ইন্টারভ্যালের মতো ফাংশনটা ডিফাইন করা থাকে, তার কিন্তু স্টার্টিং এন্ডিং ভ্যালু গুলো হবে না, অর্থাৎ এন্ড পয়েন্টস গুলো কিন্তু হবে না। ধরো a কমা বি, ওই এন্ড পয়েন্টস গুলো কিন্তু আসবে না, আমাদের ইন্টারমিডিয়েট অর্থাৎ এ এবং ডি এই এন্ড পয়েন্টস এর ইন্টারমিডিয়েট ভ্যালু হিসেবে আমরা কিন্তু সি কে পাবো। এফ সি ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ। আর দুটো ফাংশনের উপরে যদি আমরা ল্যাগ্রেঞ্জ ইন্টারপোলেশন, দুটো ফাংশনের ক্ষেত্রে যদি আমরা ল্যাগ্রেঞ্জের মিন ভ্যালু থিওরেম লাগিয়ে দিই, তাহলে সেটাই হয়ে যায় কচি। অর্থাৎ যেমন এফ ড্যাশ সি পেয়েছি, আর এটা যদি আমরা জি ড্যাশ সি করে দিই, যে জি ড্যাশ সি সমান জি অফ বি মাইনাস জি অফ বি বাই বি মাইনাস এ, যদি ভাগ করে দিই, তাহলে সেই ক্ষেত্রে আমরা যে থিওরেমটা পাচ্ছি সেটা হচ্ছে কচি মিন ভ্যালু থিওরেম। এই কচি মিন ভ্যালু থিওরেমের ক্ষেত্রে তোমরা জানো যে মাল্টিপ্লিসিটি বা মাপাতে তিনটে প্রবলেম আছে। কিরকম প্রবলেম? এফ অফ এক্স সমান ই টু দি জি অফ এক্স সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আবার বলছি, এফ অফ এক্স সমান ই টু দি পাওয়ার এক্স, জি অফ এক্স সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কচি মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করলে পারে সিটা কি রকম হবে? এ কমা বি এর অ্যারিথমেটিক মিন, এ কমা বি এর জিওমেট্রিক মিন, এ কমা বি এর হারমোনিক মিন। এই ধরনের যে প্রবলেম, অর্থাৎ তিনখানা কন্ডিশন এফ অফ এক্স জি অফ এক্স নেওয়ার উপরে নির্ভর করে, কোথাও তো এফ অফ এক্স সমান এক্স আছে, জি অফ এক্স সমান 1/x আছে, হ্যাঁ, সেই ধরনের ফাংশন নেওয়ার ক্ষেত্রে আমাদের এই যে সি অর্থাৎ এ কমা বি ওপেন ইন্টারভ্যালের মধ্যে যে সি পয়েন্টটা পাবো, সেই সি পয়েন্টটা আমাদের এ কমা বি এর মিন মানে অ্যারিথমেটিক মিন, না আমাদের জিওমেট্রিক মিন, না হারমোনিক মিন, সেই ধরনের প্রবলেমগুলো আমাকে ওই কচি থিওরেমের জন্য করে নিতে হবে। আর ল্যাগ্রেঞ্জের ক্ষেত্রে কি হচ্ছে না, ল্যাগ্রেঞ্জের ক্ষেত্রে একটা বেশ ভালো টাইপের প্রবলেম আছে, তোমরা দেখবে যে কোনো একটা ফাংশন হয়তো দেওয়া আছে, তোমরা অ্যাকচুয়ালি এই জায়গাটা যদি দেখো, আমি যেটা কিন্তু আরেকবার বলে দিচ্ছি, যে আমি তো এটা পেয়েছি এফ সি ইকুয়াল টু পেয়েছি, তাহলে এফ অফ বি মাইনাস এফ অফ এ is equal to b minus a into f dash of c. So obviously f of b equal to তাহলে কি হচ্ছে, f of b equal to f of a plus b minus a into f dash of c. আবার আমরা এই a, b ইন্টারভ্যাল না নিয়ে যদি a, a plus x নিয়ে নিই, তখন আমাদের কি হয় না, তখন আমরা এই মিন ভ্যালু থিওরেমটাকে সাজিয়ে লিখতে পারি f of a plus h equal to f of a plus h into এই a, a plus h এর মধ্যে কোন পয়েন্টকে আমরা লিখতে পারি a plus theta h। তাহলে এরকম একটা কোশ্চেন দেওয়া থাকলো যে f of x equal to x square, কি x is কি, which satisfies the equation f of a plus h equal to বা f of 0, f of h equal to এটাকে হয়তো 0 নিই, এই পয়েন্টটাকে 0 নিয়ে নিল, অর্থাৎ f of h equal to f of 0 plus h into f dash of theta h, যে f of x equal to x square satisfies the equation f of h equal to f of 0 plus h into f dash of theta h, then limit theta tends to 0 বা h tends to 0 থিটার মানটা চাওয়া হলো। তো সেই ক্ষেত্রে সেই ধরনের প্রবলেমগুলো করতে করতে মুখস্থ হয়ে যাওয়া উচিত। ওই ধরনের প্রবলেম আমরা আগেও কতবার আলোচনা করেছি বিভিন্ন সময় আগে যখন করেছি, যারা নতুন করছে তাদের কাছে নতুন মনে হবে যে থিটা ইকুয়ালস টু হাফ, কি থিটা ইকুয়াল টু 2/29, এই যে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো থাকে সেগুলো আমাদেরকে এখানে করে নিতে হবে। আর রোলসের কথা যেটা বলছিলাম, রোলসের ক্ষেত্রে বেশ ভালো একটা প্রবলেম ছিল, তোমরা দেখো যে এরকম একটা যে a0 x to the power n plus a1 x to the power n minus 1 plus a2 x to the power n minus 2 plus dot 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 plus a equal to 0, বা f of x equal to এইটা আমি দিলাম, যে এই পলিনোমিয়ালটার ক্ষেত্রে আমাদের রোলসের থিওরেম কখন অ্যাপ্লিকেবল হবে ইন দা ইন্টারভ্যাল 0, 1। বা হয়তো এরকম ছিল যে এই যে পলিনোমিয়াল, এটার ইকুয়েশন, পলিনোমিয়াল ইকুয়েশনের কথা যদি বলি, যে এর
অ্যাটলিস্ট ওয়ান রুট লাই করবে 0,1 এর মধ্যে কোন কন্ডিশনের জন্য। তো আমাদের কি করতে হয় না, এই যে ব্যাপারটা রয়েছে, এই যে ফাংশন রয়েছে, এই ফাংশনটা কোথা থেকে পাবো না, আমরা এমন একটা ফাংশন ট্রিট করব বা চয়েস করব, প্রথমে চুজ করব যাতে তার ডেরিভেটিভ ফাংশনটা এটা এসে হাজির হয়। ধরো আমি 5x একটা ফাংশন চুজ করলাম এইভাবে, এই ফাংশনটার ইন্টিগ্রেশন করলে যেটা হয়, কারণ ইন্টিগ্রেশন করে যে ফাংশনটা পাবো তাকে ডেরিভেটিভ করতে আবার এটা এসে হাজির। তাহলে এটা ইন্টিগ্রেশন ফাংশন হচ্ছে a0/n+1 * x টু দি পাওয়ার n+1 প্লাস a1/n x টু দি পাওয়ার n, এইভাবে আমাদের চলবে এবং শেষে হচ্ছে n ছিল এখানে an * a। তাহলে এই যে পলিনোমিয়ালটা ধরলাম 5x পলিনোমিয়ালটা, সেটা কিন্তু অবভিয়াসলি কন্টিনিউয়াস ডেরিভেটিভ, এবং ফাই অফ 0টা কিন্তু 0 আমরা একেবারে চোখের সামনে দেখতে পাচ্ছি। ফাই অফ 1 যদি করি, এর জায়গায় যদি 1 বসাই, তাহলে কি হচ্ছে না, a0/n+1 a1/n প্লাস ডট 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 প্লাস an। এই যে ক্রাইটেরিয়াটা, এই ক্রাইটেরিয়াটা যদি 0 হয়, অর্থাৎ এই কন্ডিশনটা যদি 0 হয়, তাহলেই কিন্তু আমাদের রোলসের যে তিনখানা প্রপার্টি সেটা স্যাটিসফাই করবে, অর্থাৎ কন্ডিশন হিসাবে কিন্তু আমরা এটা পাবো। এই ধরনের প্রবলেমও আছে। আর একটা ব্যাপার, এগুলো গেল রোলস, আরো ভালো ভালো প্রবলেম আছে। আর একটা এই তোমার ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম লাগে, যেটা বলছিলাম যে আমাদের এখানে যে থিটা এইচ বা থিটাটা যে ইউজ করি, থিটাটা হচ্ছে কি মানে 0 থেকে 1 এর মধ্যে। এই থিটাটার উপর নির্ভর করে আমরা কিছু কিছু প্রবলেম তৈরি করতে পারি। যেমন ধরো আমাদের 12 এ যে ইনইকুয়ালিটি ছিল, দেখবে 12 এ ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম আছে, দেখবে এরকম ধরনের প্রবলেম আছে যে x/1 + x is less than log of 1 + x is less than x। আমি হয়তো চারখানা প্রবলেম দিলাম, গ্রেটার দেন লেস দেন করে এরকম চারখানা রেজাল্ট দিলাম, হুইচ ইজ ট্রু ফর x গ্রেটার দেন 0, x গ্রেটার দেন 0 হলে পরে কোনটা ঠিক হবে। তো এই ধরনের রেজাল্টগুলো আমরা ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম থেকে পড়েছি। কিংবা আমরা আমাদের সেই ছোটবেলা আমরা যেভাবে করতাম ইনক্রিজিং ডিক্রিজিং দিয়ে, সেটাতেও করা যায়, অর্থাৎ দুটোকে বিয়োগ করলাম, বিয়োগ করে তার ডেরিভেটিভ করে ইনক্রিজিং হচ্ছে না ডিক্রিজিং হচ্ছে, সেখান থেকে এই ক্রাইটেরিয়াটা নিয়ে আসতাম। সেই ধরনের প্রবলেম থেকেও আমরা এগুলো করতে পারি। তো এই গেল আমাদের রোলস এর কথা বললাম, ল্যাগ্রেঞ্জ বললাম, মিন ভ্যালু থিওরেম, যে তিনখানা থিওরি কচি সেটাকেও বললাম। এর সাথে তোমরা যেটা জুড়বে, আমি কিন্তু অ্যাট এ গ্ল্যান্স একটা জায়গা করে দিচ্ছি, তোমরা ওগুলোকে যদি না নোট করো মুশকিল। সেটা হচ্ছে যে আমরা লেবনিজ রুলটাকে এখানে পড়ে নেব। লেবনিজ রুল ফর সাকসেসিভ ডেরিভেটিভ, লেবনিজ রুলটাও কিন্তু আমরা এখানে করব, কারণ লেবনিজ রুলের উপরেও দু একটা প্রবলেম আমাদের করা যেতে পারে ছোট ছোট কোশ্চেন এমসিকিউ দিয়ে। যেমন ধরো একটা প্রবলেম তোমাদের কাছে খুবই পরিচিত, সেই লগ দিয়ে সম্ভবত, যেটা রেজাল্ট আসবে n-1 এর ফ্যাক্টোরিয়াল বাই x টু দি বাই x টেক্স এর ঘটা আসবে। এরকম একটা প্রবলেম যে y = x টু দি পাওয়ার n-1 ইনটু log। এই ফাংশনটার ক্ষেত্রে n তরার ডেরিভেটিভের যে রেজাল্টটা, আমরা জানি যে n তরার ডেরিভেটিভটা আমাদের হয় n-1 এর ফ্যাক্টোরিয়াল বাই x। খুব সুন্দর রেজাল্ট। তো এই লেবনিজ রুলের প্রবলেমগুলোকে এখানে ঢুকিয়ে দিতে পারি যদি ছোট ছোট প্রবলেম হয়। এবার ভালো একটা প্রবলেম আমার মনে আসছিল, এই মুহূর্তে আমি ভুলে যাচ্ছি। যে ধরো এখানে আছে একটা পেয়েছি যে f of x = x³ n greater than 0, 0 less than equal to x less than equal to m, এবং কি করছে না, মিন ভ্যালু থিওরি অ্যাপ্লিকেবল হলে পারে c = যদি m/k হয়, তাহলে k এর ভ্যালু কত হবে, কোথায় না ইন্টারভ্যালটা হচ্ছে 0,m। আবার বলছি m greater than 0, f of x = x³ ফাংশনটা 0,m ইন্টারভ্যালের মধ্যে মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লিকেবল হলে পারে c এর ভ্যালুটা আমরা m/k পাচ্ছি। তাহলে হোয়াট উইল বি দ্য ভ্যালু অফ k, k এর ভ্যালুটা কত হবে। এক্ষেত্রে দেখো, যেহেতু f of x সমান x³ আমরা f' c সমান f of b minus f of a by b minus f of b মানে f of m minus f of a অর্থাৎ f of 0 by b minus, এটা আমরা ইউজ করব। f' of c, f of x = x³ ডেরিভেটিভ করে 3x² মানে 3c²। f of m মানে কত, m³ f of 0 মানে 0 ডিভাইডেড বাই m অর্থাৎ m²।
তাহলে আমরা কি পাচ্ছি √3c ইকুয়াল টু m, মানে c ইকুয়াল টু m বাই √3। তাহলে অবভিয়াসলি m বাই k যেহেতু ছিল, তাহলে কম্পেয়ার করলে পারে k সমান আমরা পেয়ে গেলাম কত না √3। এটা একটা ভালো প্রবলেম আমরা কিন্তু দেখতে পারি। আমি ডোমেনের উপরে কিছু কথা বলছিলাম। আচ্ছা, আর একটা ম্যাটার একটু বলে নেই, এটা মনে হয় গতবারে পড়ে গেছে যে f of x সমান h টু দি পাওয়ার n, সম্ভবত এরকম একটা ছিল যে f of x সমান h টু দি পাওয়ার n, দেন f of 1 plus f dash of 1 by factorial 1 plus f double dash of 1 by factorial 2 plus dot dot plus f n অর্ডার ডেরিভেটিভ of 1 by factorial n, এটার মানটা কত হয়? এরকম একটা রেজাল্ট সম্ভবত গতবারে দিয়েছিল। এটা আমাদের 2 টু দি পাওয়ার n হয়, কিছু না, জাস্ট একবার দুবার ডেরিভেটিভ করে ডট ডট করে তাতে আমরা যদি 1 বসিয়ে দিই এবং সেই মানগুলোকে যদি এখানে ইউজ করি, তাহলে আমরা যেটা পাই 1 প্লাস nc1 প্লাস nc2 প্লাস ডট ডট প্লাস nc। এই ব্যাপারটা দেখো, মানে বোঝার সমস্যা হচ্ছে কি দেখো, যে f of x সমান x টু দি পাওয়ার n আমার দেওয়া আছে, তাহলে f dash of x সমান হচ্ছে n into x টু দি পাওয়ার n minus 1, f double dash of x সমান n into n minus 1 x টু দি পাওয়ার n minus 2 and so on, এইভাবে চলে। তো যদি এই রেজাল্টটা আমি বের করতে চাই, তাহলে f of 1 মানে 1 টু দি পাওয়ার n মানে 1, f dash of 1, তাহলে এখানে আমি x এর জায়গায় 1 বসালে n পাবো, প্লাস পরেরটায় আমি পাবো n into n minus n by factorial 1, n into n minus 1 by factorial 2 and so on, এইভাবে পাবো। তো এই রেজাল্টটা আসলে কি? এই রেজাল্টটা আসলে হচ্ছে 2 টু দি পাওয়ার n। কেন না, আমরা জানি যে 1 প্লাস x এর হোল টু দি পাওয়ার n, এটা হয় n প্লাস 1 প্লাস nc1 মানে n, nc1 মানে n by factorial 1, তো nc1 প্লাস nc2 প্লাস ncn এইভাবে থাকে x টু দি পাওয়ার n। nc1 বলতে nc1 into x টু দি পাওয়ার, যদি n আছে x এর জায়গায় 1 বসালে যেটা হয় x, এভাবে চলে x এর জায়গায় 1 বসালে পরে এটা আমরা 2 টু দি পাওয়ার n হিসেবে পেয়ে যাই। তো এই রেজাল্টটাও বেশ ভালো প্রবলেম। আরো আছে ডোমেন কোড, ডোমেনের উপরও বেশ ভালো রেজাল্ট থাকে, ডোমেন বের করা বা রেঞ্জ বের করার উপরও কিন্তু আমাদের প্রবলেম থাকে। আমি যে যে টপিক গুলো জাস্ট টাচ করলাম সেই জায়গার উপর আমাদের প্রচুর এমসিকিউ থাকে এবং এই খাতাতে আছে। তো যেমন ধরো এরকম একটা চেয়েছে, আমি পেয়েছি এটা 201 পাতায় 8 এর দাগে, দেখো বেশ ভালো প্রবলেম একটা পেয়েছি 201 পাতায় 8 এর। বলা বসে আছে আপনারা কত কি বললাম, বলা বসে গেলে তো। উফ। তো এরকম একটা আছে যে f of x equal to 1 by 2 minus cos 3x, তার রেঞ্জ দেখো, ডোমেন মানে x এর ভ্যালু, রেঞ্জ মানে f of x এর ভ্যালু, f of x এর ভ্যালু কোথা থেকে কোথা। তো ছোটবেলা করেছো এইগুলো যে cos 3x এর ভ্যালুটা আমাদের কোথায় থাকে না -1 থেকে 1 এর মধ্যে থাকে, আমরা সবাই মোটামুটি মোরালেস জানি। তাহলে মাইনাস দিয়ে যদি গুণ করে দিই লেস দেনটা গ্রেটার দেন হয়ে যাবে, তাহলে 1 greater or equal to minus cos 3x greater or equal to minus, সব জায়গায় একটা করে 2 যোগ করে দিচ্ছি, তাহলে 2 যোগ করলে 2 প্লাস 1 মানে 3 is greater than 2 minus cos of 3x is greater than or equal to 2 minus 1 মানে 1। এরপর আমরা এটাকে রেসিপ্রোকাল করে দিচ্ছি, অনুলম্ব করে দিচ্ছি, ঘুরিয়ে দিচ্ছি, তাহলে কি হবে 1/3 is less or equal to 1/2 minus cos 3x is less or equal to 1। তাহলে obviously আমরা যেটা দেখতে পাচ্ছি এই মানটা অর্থাৎ f of x এর মানটা কিন্তু 1 এর 3 থেকে 1 এর মধ্যে থাকছে, তাহলে 1 এর 3 থেকে 1 এর মধ্যে থাকবে এবং ক্লোজ ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট না ক্লোজ ব্র্যাকেট, এটাই কিন্তু আমাদের হবে রেঞ্জ অফ দ্য ফাংশন, রেঞ্জ অফ দ্য গিভেন ফাংশন যে ফাংশনটা দেওয়া আছে। আচ্ছা, এভাবে আমরা করতে পারি। আর একটা যেটা বলছিলাম যে বক্স কত ফাংশন, নম্বর প্রবলেম স্যার এটা? এটা 201 পাতায় 8 এরটা দেখো, পেয়েছো? হ্যাঁ স্যার পেয়েছি, প্রচুর প্রবলেম পেয়েছো? পেয়েছি পেয়েছি পেয়েছি। দেখো ওই পাতাতে একটা প্রবলেম আছে, দেখো 11 দাগে তাকা, 11 দাগে ভালো প্রবলেম আছে। পিডিএফ গুলো দেওয়া আছে ওগুলো স্যার ডাউনলোড হচ্ছে না কোন পিডিএফ? স্যার। আপনার যেগুলো মনে করেন ইনইকুয়ালিটি, তারপরে যেসব ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পিডিএফ গুলো যেগুলো দেওয়া আছে ওগুলো ডাউনলোড হচ্ছে না। কেন ডাউনলোড হবে না? তাহলে তুমি ডিলিট করে দিয়েছো।
না স্যার, মানে এমনি দেখা যাচ্ছে উল্টে উল্টে, কিন্তু পিডিএফটা ফোনে ডাউনলোড হচ্ছে না, যে জেরক্স করে আমি ও জিনিসটা। টিচমেন্টে হ্যাঁ স্যার, টিচ মিনিটে আমি যে জেরক্স করে পিডিএফটা যে বার করব ওইটা হচ্ছে না স্যার। ও টিচমেন্টে ওটা হয় না, টিচমেন্টের স্ক্রিনশটও হয় না। তুমি আমাকে বললে আমি ওখান থেকে ডাউনলোড করে তোমাকে আবার শেয়ার করে দিতে পারবো। আচ্ছা, আর স্যার বলছিলাম যে যেখানে পিডিএফ গুলোতে কালো কালি দিয়ে রাইট দেওয়া আছে ওই অঙ্কগুলোই দেখবো, তাই তো? সেটা বেটার হয়, তো কোনো ফ্যাক্টর না, আচ্ছা, যেটা কিছু দেখতে পারো। প্রচুর প্রবলেম আছে। ঠিক আছে এই তো আমি যে এতক্ষণ আলোচনা করলাম, প্রচুর ভালো ভালো ইম্পর্টেন্ট জায়গাগুলো আলোচনা করলাম, তোমাদেরকে এই জায়গাগুলোকে ধরতে হবে, ধরে সেগুলোকে প্রবলেম গুলোকে সাজাতে হবে, এই হচ্ছে কথা। তবু তো আমি এখন প্রতিটা প্রবলেম করাচ্ছি বইটা, প্রতিটা প্রবলেমের সলিউশন করাচ্ছি। কিছু কিছু হয়তো দু একটা বাদ দিচ্ছি, আলাদা কথা, সেগুলো হয়তো দরকার নেই, নাহলে প্রতিটা প্রবলেমই আমি করাচ্ছি। একটা বই ধরে আমরা অন্তত এমসিকিউটা সারি, আর আলোচনা তো চলছেই, থিওরিটিক্যাল পার্ট তো আমি আলোচনা করেই দিই বিভিন্ন বই থেকে। আচ্ছা, যেটা আমি বলছিলাম 11 তারিখের দিকে একটু তাকাও। ইলেকট্রিকের কি হচ্ছে কি জানো, বারবার শুধু যাচ্ছে আসছে। আজকে তবু একটুখানি আছে, রাস্তার কাজ হওয়ার জন্য খুবই সমস্যা। ধরো এফ সমান আমাদের যেটা দেওয়া আছে মড এক্স মাইনাস বক্স এক্স। তোমরা জানো যে বক্স এক্স হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বাট নট গ্রেটার দেন এক্স। তো সেই সেন্সে আমাদের বক্স অফ যদি আমি 3.7 থাকে, আর আমাকে বলো যে বক্স অফ মাইনাস 3.7 থাকে, কোনটা কত হবে? এটা কত হবে আর ওটা কত হবে? গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বাট নট গ্রেটার দেন এক্স, তাহলে গ্রেটার দেন এক্স এখানে ক্রস করে যাবে না, তার মানে 3। 3, হ্যাঁ। আর এখানে -4 স্যার, -4। কারণ তোমাকে যদি গ্রাফটার দিকে ভাবো, নেগেটিভের দিকে একটা ভাবলে বুঝতে পেরে যাবে যে -3.7 কে ক্রস করে যাবে না। তো গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন আমরা জানি, তো সেখান থেকে একটা প্রবলেম দিয়েছিল গতবার, এই জিনিসটাই ভুল করেছিল আর কিছু না, সেজন্য বলে দিচ্ছি যে আমাকে ক্যালকুলেট করতে দিয়েছিল এফ অফ 3.5, কত বছরের সঙ্গে সম্পর্ক নেই, কিন্তু টাইপটার কথা বলছে, মাইনাস বক্স অফ 3.5। তো এটা যদি আমি ক্যালকুলেট করতে চাই, এটা কোনো ব্যাপার না, কারণ বক্স অফ 3.5 আমরা 3 পাবো, আর মড অফ 3.5 টা 3.5 পাবো, অর্থাৎ বিয়োগ করলে 0.5। বাট যদি আমার এখানে মাইনাস এফ অফ মাইনাস অফ 3.5, তখন আমাদের মড অফ মাইনাস অফ 3.5 মানে যেটা আমাদের 3.5 দেবে, মাইনাস বক্স অফ মাইনাস 3.5 যেটা আমাদের -4 দেবে, তাহলে -4, তাহলে 4 যোগ হয়ে যাচ্ছে, অর্থাৎ 7। এই জায়গাটুকু না জানলে পারা যাবে না, কিছু করার নেই। আর একটা কথা বলেছিলাম জাম্প ডিসকন্টিনিউটি, জাম্প ডিসকন্টিনিউটি আসলে কিছু না, তোমরা ওই যে লিমিটটা বের করো না, রাইট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড লিমিট, ওখানকার যে ডিফারেন্সটা, লিমিটের ভ্যালুর যে ডিফারেন্সটা, সেটা আসলে জাম্প অফ দ্য ডিসকন্টিনিউটি আমরা বলে থাকি। অর্থাৎ কোনো ক্ষেত্রে যদি আমরা দেখি যে কোনো একটা ফাংশন এফ অফ এক্স, তার ক্ষেত্রে আমরা পার্টিকুলার এক্স ইকুয়াল টু এ পয়েন্টের জন্য যদি ক্যালকুলেট করি যে এফ অফ এ প্লাস জিরো, এ প্লাস জিরো মানে লিমিট এক্সটেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স, সেটা ক্যালকুলেট করলাম, আর লিমিট এক্সটেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স, অর্থাৎ এফ অফ এ মাইনাস জিরো ক্যালকুলেট করলাম। তাদের যে ডিফারেন্স, অনেক সময় মড ভ্যালু যদি থাকে মড ভ্যালু নেবে, তাহলে জাস্ট ডিফারেন্স, অর্থাৎ লেফট থেকে রাইটে যাচ্ছে, তাহলে রাইট মাইনাস লেফট, সেটা করলে পারে আমরা যেটা পাবো সেটা হচ্ছে জাম্প অফ দ্য ডিসকন্টিনিউটি। তোমরা মোরালেস এই জায়গাগুলো দেখবে, সব পারবে। যেমন একটা স্যার 6 এর প্রবলেমটা দেখো না, 6। রেঞ্জ, এটা তো ডোমেন, এটা ডোমেন, রেঞ্জ না স্যার 6, ডোমেন, হ্যাঁ। মানে হুম। এক্স এর কোন ভ্যালুর জন্য আমাদের কি হবে না, আমরা ফাংশনটাকে ডিফাইন করতে পারবো, আর তো কিছু না। ফাংশনটাকে ডিফাইন করতে পারলে হবে। তোমার কি দেয়া আছে 1/√of বক্স এক্স মাইনাস এক্স আছে, এই মড এক্স মাইনাস এক্স আছে, এফ অফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে 1/√of mod x মাইনাস এক্স, এটা দেওয়া আছে। তো নিচে যেটা আছে রুটের মধ্যে, সেটা 0 হওয়া চলবে না,
তাহলে সেটা গ্রেটার দেন 0 যদি আমরা চেক করি বা গ্রেটার দেন 0 ধরে নেই, তাহলে কি হচ্ছে মড অফ x, কারণ রুটের মধ্যে আছে তো, এই রুটের মধ্যেটা 0 হওয়া চলবে না। যেমন 0 হওয়া চলবে না বললে তোমাদের তো আবার দুটো কেস, নন জিরো মানে একটা গ্রেটার দেন 0, একটা লেস দেন 0 হওয়াও চলবে না, কারণ রুটের মধ্যে যদি লেস দেন 0 হয়ে যায় তাহলে আমরা কিন্তু কমপ্লেক্স নাম্বার পেয়ে যাবো স্কয়ার রুটটা। তো সেই জন্য রুটের মধ্যে যে অংশ রয়েছে সেটা গ্রেটার দেন 0 হবে, অর্থাৎ mod x মাইনাস x ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ mod x এর ভ্যালুটা আমাদের x এর থেকে বড় হবে, এটা আমরা প্রথম জানলাম। তো mod x এর ভ্যালু x এর থেকে বড় কোন কেসে ঘটবে? mod x মানে সেটা কিন্তু প্লাস মাইনাস সবের জন্য, সেটা আমাদের কি হচ্ছে না x এর থেকে আমাদের mod x এর ভ্যালুটা কি হবে না x এর থেকে বড় হবে। এই জায়গাটা কখন হয়? মানে ঘুরিয়ে ভাবলে ভাবতে পারি x is less than mod x। দেখো, যদি আমি পজিটিভ নাম্বার গুলো নেই, ধরো x এর মান পজিটিভ নিলাম, এদিকেও নিলাম, এদিকে যা নিলাম, তাহলে কিন্তু সেটা ইকুয়ালিটি আছে, সেটা লেস দেন বা গ্রেটার দেন আসে না। কিন্তু যদি আমি নেগেটিভ নাম্বারের কথা ভাবি, x গুলোকে যদি নেগেটিভের কথা ভাবি, ধরো আমি x এর মান -1 হিসেবে নিলাম, তাহলে -1 ওদিকে হচ্ছে মড অফ -1 মানে 1, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। অর্থাৎ এই x এর ভ্যালু তুমি নেগেটিভ নাম্বার যাই নাও না কেন, তার থেকে অবভিয়াসলি মডটা সবসময় বড়। কিন্তু পজিটিভের ক্ষেত্রে কখনো হবে না, 1 ইজ নট গ্রেটার দেন বা লেস দেন 1, 2 ইজ নট লেস দেন 2, 3 ইজ নট লেস দেন 3, তার মানে শুধুমাত্র নেগেটিভ নাম্বার গুলোর জন্যই অ্যাপ্লিকেবল। আর জিরোটাও হবে না, কারণ 0 হলে পরে নিচের পার্টটা 0 হয়ে যাচ্ছে, 0 হলে সেটা সমস্যা। তাহলে 0 থেকে ছোট হতে হবে, আর আমাদের নেগেটিভের দিকটা অর্থাৎ -∞ থেকে 0 হলে, বুঝলে? তারপর বলো আর কিছু আছে কিনা, শেষ করবো, যেগুলো দেখবে আমি বলে দিচ্ছি, যেগুলো দেখতে হবে। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে বলো না, আমি শেষ করবো। স্যার লেবনিজে কিরম প্রবলেম থাকবে স্যার? কত? লেবনিজ যে যেটা বলছেন স্যার, ওটা তো কোনো বড় বড় তো স্যার। দেখলাম ভালো লেগেছে বলে বললাম, লেবনিজ তো বড় হয়ে যায়, তবে তোমার ধরো 1/x কিংবা log x থাকলো, তার ক্ষেত্রে nth অর্ডার ডেরিভেটিভটা কি হবে সেই ফর্মুলাটা তুলে দিতে পারে। বড় কোশ্চেন তো দেবে না, ছোটখাটো। আর একটা দিতে পারে লেবনিজ, আর একটা রেজাল্ট দেওয়া যেতে পারে। ধরো এরকম একটা দেওয়া আছে, ধরো y সমান tan ইনভার্স, তাহলে dy বাই dx ইকুয়াল টু বা y1 ইকুয়াল টু হচ্ছে আমার 1/1 প্লাস x, তাহলে 1 প্লাস x স্কয়ার ইনটু y1 সমান হচ্ছে 1। আরেকবার ডেরিভেটিভ করছি, তাহলে 1 প্লাস x স্কয়ার ইনটু y2 প্লাস 1 প্লাস x স্কয়ার, একবার ডেরিভেটিভ করে 2x ইনটু y1 সমান 0। এবার আমি এটা যদি লেবনিজ লাগাই, অর্থাৎ nth অর্ডার ডেরিভেটিভ করি, এটাকে nth অর্ডার ডেরিভেটিভ করব, দেখো nth অর্ডার, তাহলে সুন্দর একটা রেজাল্ট আছে। 1 প্লাস x স্কয়ার কে রেখে দিলাম, y2 দুবার করা ছিল, আরো n বার হলো, তাহলে y n প্লাস প্লাস nc1 মানে n, এটার একবার ডেরিভেটিভ অর্থাৎ 2x, y একবার কমবে মানে y1 প্লাস nc2 মানে n ইনটু n মাইনাস 1/2, 2x এর একবার ডেরিভেটিভ অর্থাৎ 2 হবে ইনটু yn, আর হবে না, শেষ হলো। এবার এই অংশটা প্লাস 2টা বাইরে রাখলাম, x কে রাখলাম, y এর একবার ডেরিভেটিভ ছিল n বার হলো, y n প্লাস 1 প্লাস nc1 মানে n, x এর ডেরিভেটিভ 1, yn, এখানে গিয়ে শেষ হলো। আমি একটু জাস্ট অ্যাডজাস্ট করে নিই, তারপর বলছি যে কিটা চাইছি আমরা। এটাকে যদি একটু সাজিয়ে নিই, তাহলে 1 প্লাস x স্কয়ার, আমি আরবিটারি একটা প্রবলেম নিয়ে শুরু করেছি, x স্কয়ার হোল টু দি পাওয়ার n প্লাস x স্কয়ার ইনটু y n প্লাস 2। আচ্ছা, এখানে একটা y n প্লাস 1 আছে, এখানে একটা, তাহলে এখানে 2nx, এখানে 2x, তাহলে আমি ভাবতে পারি n প্লাস 1 ইনটু 2x ইনটু y n প্লাস 1। আচ্ছা, বাদ বাকিটা দেখো, এখানে আছে 2n, ওখানে আছে n স্কয়ার মাইনাস n প্লাস 2n, তার মানে n স্কয়ার প্লাস n ইনটু yn সমান 0। কোশ্চেনটা আমার এখানে যে বলে দিল, এরকমটা বলা হলো যে ইফ, তার মানে এটাকে লিখতে পারি n ইনটু n প্লাস 1, ইফ y ইকুয়াল টু tan ইনভার্স x satisfies the equation 1 plus x square into y n plus 2
plus n plus 1 into 2x into yn plus 1 plus k into yn equal to 0. Then the value of k each. Option A n, option B minus n, option C n into n plus 1, option D n into n minus 1. বোঝা গেল কি বলছি? বা এখানটাও চেঞ্জ করতে পারে, এটা কে দেওয়া হলো, কে এর ভ্যালুটা কত হবে, এরকম বহু প্রবলেম আছে। তাহলে তোমরা যেটা দেখবে একদম কারো কোনো কিছু জিজ্ঞাসা তাহলে বলো, নাহলে তোমরা যেগুলো দেখবে আমি অনেকটাই কাজ দিচ্ছি, সেটা হচ্ছে 201 পেজ থেকে শুরু করে ওখানে যা প্রবলেম আছে যাবতীয় আমার সবই জানা। তোমরা একেবারে 201 পেজ থেকে 214 পেজ পর্যন্ত দেখবে। মাঝে তোমরা যেটা বাদ দিতে পারো, যে অংশটা না দেখলে চলে, যে অংশটা না দেখলে চলে সেটা হচ্ছে পেজ নম্বর 212টা বাদ বাকি সব করতে হবে। বলো, কারো কিছু কোয়ারি থাকলে বলো, কেউ কিছু মাদ্রাসা নিয়ে কিছু জানলে বলে থাকো। আমি তো যেটুকু পড়লাম সেটা তোমাদের বললাম, যে এরকম ব্যাপার, এরকম কন্ডিশন দিয়ে গেজেট হয় কিনা জানা নেই আমার। হোক, আর শনিবার দিন অ্যানালিসিসের উপরে পরীক্ষা নেবে, বিশেষ করে শেষ অংশটা সিরিজ সিকোয়েন্সের উপরে পরীক্ষা নেবে বৃহস্পতিবার। শনিবার না বৃহস্পতিবার? বৃহস্পতিবার সিরিজ সিকোয়েন্স। ঠিক আছে। মুন্সিয়াবুর এই নিউ ভার্সনের বইটার দাম কত? নিউ বলতে 5 লক্ষ, ফিফথ এডিশন নাকি না ফোর্থ? না, এটা যেটা আপনার কাছে আছে লাস্ট এডিশনেরটা। ও লাস্ট এডিশন বলতে দেখো আমাদের তো এটা দিয়েছে, স্পেসিমেন দিয়েছে। এটা দাম লেখা আছে 595। দোকান থেকে নিলে সম্ভবত 380-90 মধ্যেও পেয়ে যেতে পারতে, আর অনলাইনে নিলে এরকমই দাম দেবে। আচ্ছা, দোকানে অনেকটা ছেড়ে দিতে পারে। বাড়ি কোথায় দেবে? বাড়ি কোথায় বলো, বলে দিচ্ছি কোথা থেকে দেবে। হ্যাঁ, মেঘলি নিলে মিদনাপুর থেকে নেব। তো মেদিনীপুরে ভূজ্যবস্ত্র নিতে পারো, অনেক ছাড় পাবে। আর নাহলে যদি মেছেদার কাছাকাছি হতো, তাহলে মেছেদায় সেই কি দোকানের নাম ভুলে গেলাম, ওখান থেকে অনেক ছাড় দেয়, 378 টাকা না কত, 80 টাকা। ঠিক আছে, আচ্ছা। তাহলে মোটামুটি করো, দেখো এই জায়গাগুলো দাও, টপিকস গুলো বলো। কেউ কিছু বললে? ওকে, ঠিক আছে, এই পর্যন্ত শেষ করছি। পরের দিন সিরিজ সিকোয়েন্সের উপরে তোমরা পরীক্ষাটা দেবে। 5টা 10টা কোশ্চেন আমি দেবো 8:30টার পর।